আচ্ছা, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার বললেই যার কথা মনে আসে মানে অ্যালবার্ট আইনস্টাইন, তার জীবনের আর কটা দিক আমরা সত্যি জানি বলুন তো? ঠিক। টাইম ম্যাগাজিন যাকে শতাব্দীর সেরা ব্যক্তি বলেছিল, হ্যাঁ, তার জগৎটা কিন্তু শুধু ওই আপেক্ষিক তত্ত্বেই শেষ নয়। একদম। যেমন ধরুন, তাকে তো ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তাই না? হ্যাঁ, একদম তাই। সদ্য তৈরি হওয়া ইসরায়েল রাষ্ট্রের, কিন্তু উনি খুব বিনয়ের সাথেই সেটা ফিরিয়ে দেন। কারণটা কি বলেছিলেন? বলেছিলেন যে দেখুন, সমীকরণ আর বাস্তব রাজনীতির জগৎ দুটো আলাদা জিনিস, আর তিনি প্রথমটার জন্যে জন্মেছেন, রাজনীতির জন্য নয়। ভাবা যায় বিজ্ঞানের প্রতি কি অসম্ভব টান। আচ্ছা, আজ আমরা এরকমই কিছু অজানা কিন্তু খুব ইন্টারেস্টিং তথ্যের গভীরে যাব, একটা ইউটিউব ভিডিওর তথ্যের উপর ভিত্তি করে। হ্যাঁ, আমাদের লক্ষ্য হবে ওই পরিচিত সমীকরণের বাইরে গিয়ে মানুষটার জীবনের আশ্চর্য দিকগুলো, যেগুলো হয়তো অনেকেই জানে না, সেগুলো নিয়ে কথা বলা। শুরুটা করা যাক ওর ছোটবেলা দিয়ে। শোনা যায় উনি নাকি কথা বলতেই অনেক দেরি করেছিলেন। হ্যাঁ, একদম। ছোটবেলায় বেশ দেরিতে কথা বলতে শেখেন, আর স্কুলে শিক্ষকরা তো একরকম ধরেই নিয়েছিলেন যে একে দিয়ে কিছু হবে না। বলেন কি, এমনকি অপদার্থও বলেছিলেন কেউ কেউ? হ্যাঁ, শোনা যায় সেরকমই। ভাবুন একবার, যিনি পরে শতাব্দীর সেরা বিজ্ঞানী হলেন। এটাই তো অবাক করা বিষয়। এর থেকে কি বোঝা যায়, মানে প্রতিভা কি সবসময় শুরুতেই ধরা দেয় না? না, একেবারেই না। বরং আইনস্টাইনের ক্ষেত্রে আসল জিনিসটা ছিল কৌতূহল। একটা ঘটনা আছে না, ওর বাবা একটা কম্পাস দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, কম্পাসের কাঁটাটা কেন সবসময় উত্তর দিকেই থাকে? ঠিক, ওই ভাবনাটা তাকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি এই অদৃশ্য শক্তির রহস্য নিয়ে ভাবতে শুরু করেন। তথাকথিত স্কুলের রেজাল্ট নয়, এই জিজ্ঞাসাই ছিল তার আসল শুরু। অসাধারণ। কিন্তু এই এত বড় জ্ঞানী মানুষটাই নাকি আবার রোজকার জীবনে সাংঘাতিক ভুলও মনা ছিলেন। ও হ্যাঁ, প্রচুর গল্প আছে। নিজের বাড়ির ঠিকানা মনে রাখতে পারতেন না, ফোন নম্বরও না। ডাক্তার তো চিনতে পেরেছেন। বললেন, আপনার টিকিট লাগবে না, আমি আপনাকে চিনি। আইনস্টাইন তখন উত্তর দিলেন, আরে সে তো বুঝলাম মশাই, কিন্তু টিকিটটা না পেলে আমি নামব কোথায় সেটা বুঝব কি করে? হা হা হা। তার মানে কি ওই বিরাট মননের উল্টো পিঠেই এই ভুলো মনটা ছিল? মানে মহাবিশ্বের রহস্যের ডুবে থেকে জাগতিক জিনিসগুলো। মনেই থাকতো না হয়তো, হতেই পারে। এটা দেখায় যে অসাধারণ প্রতিভার সাথে খুব সাধারণ মানবিক দুর্বলতাও থাকতে পারে। উনি তো খুব সাধারণ জীবন কাটাতেন, হাঁটতে ভালোবাসতেন। একদম। আর জানেন, ওর সইয়ের দাম ছিল নাকি $5, কিন্তু ওর নিজের হাতে লেখা একটা চিঠি, সেটার দাম উঠত $1000 পর্যন্ত। তাই নাকি? আচ্ছা, নোবেল পুরস্কার নিয়েও তো একটা বিরাট ভুল ধারণা আছে, তাই না? সবাই ভাবে আপেক্ষিক তত্ত্বের জন্য। ঠিক, এটা খুব কমন একটা ভুল। উনি 1921 সালে নোবেল পেয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যার জন্য। একদম। আলোক তড়িৎক্রিয়া, আপেক্ষিক তত্ত্ব তখনও যথেষ্ট বিতর্কিত ছিল সায়েন্টিফিক মহলে। পুরোপুরি পরীক্ষিত সত্য বলে মানা হয়নি। এটাও তো একটা বিরাট আশ্চর্যের তথ্য। আচ্ছা, মৃত্যুর পরেও তো তাকে নিয়ে কৌতূহল থামেনি, বিশেষ করে ওর মস্তিষ্ক নিয়ে যা হয়েছিল। হ্যাঁ, সেটা একটা বেশ অদ্ভুত ঘটনা। টমাস হার্ভে বলে একজন প্যাথোলজিস্ট ছিলেন। উনি তো অনুমতি না নিয়ে। হ্যাঁ, পরিবারের অনুমতি ছাড়াই মস্তিষ্কটা সরিয়ে নেন গবেষণার জন্য। প্রায় 40 বছর নিজের কাছে রেখে দিয়েছিলেন। বলেন কি? তারপর সেই মস্তিষ্ক নিয়ে গবেষণা করে কি পাওয়া গেল? দেখুন, কেউ কেউ দাবি করেন যে ওর মস্তিষ্কের গঠন নাকি একটু অন্যরকম ছিল, যেমন গ্লিয়াল কোষের সংখ্যা নাকি গড় মানুষের চেয়ে বেশি ছিল। কিন্তু এটা নিয়েও তো বিতর্ক আছে। বৈজ্ঞানিক ভিত্তিটা কতটা জোরালো? হ্যাঁ, বিতর্ক আছে, পুরোপুরি প্রমাণিত নয়। মানুষের কৌতূহলও বটে। আচ্ছা, আগে যেমন বলছিলাম, রাজনীতির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বিজ্ঞানের জন্য। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও তো ওর একটা সাংঘাতিক কথা ছিল। হ্যাঁ, খুব বিখ্যাত উক্তি। উনি বলেছিলেন, আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কি অস্ত্র দিয়ে লড়া হবে। কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ লড়া হবে লাঠি আর পাথর দিয়ে। ঠিক, মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে ওর যে গভীর চিন্তা আর দূরদৃষ্টি ছিল, এটা তারই প্রমাণ। আরও কিছু মজার ঘটনা তো আছে। মাউন্ট উইলসন অবজারভেটরিতে গিয়ে। হ্যাঁ, ওর স্ত্রী এলসা নাকি সেখানকার বিশাল টেলিস্কোপ দেখে মন্তব্য করেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন, ও আমার স্বামী তো এইসব জিনিস একটা পুরনো খামের পিছনেই লিখে ফেলতে পারে। হা হা হা, একদম। আর ওই জিভ বের করা বিখ্যাত ছবিটা? ওহ, ওটা তো আইকনিক।
ওটা নাকি ওর ৭২তম জন্মদিনে তোলা। ফটোগ্রাফাররা হাসতে বলছিলেন বারবার। উনি বিরক্ত হয়ে বা মজা করে জিভ বের করে দিয়েছিলেন। হ্যাঁ, সেটাই ইতিহাস হয়ে গেল। তাহলে সব মিলিয়ে যা দেখলাম, যিনি ছোটবেলায় পিছিয়ে পড়া ছাত্র ছিলেন, যিনি নিজের বাড়ির রাস্তা ভুলে যেতেন, তিনি আবার শতাব্দীর সেরা বিজ্ঞানী, যার মস্তিষ্ক নিয়েও মৃত্যুর পরে এত কাণ্ড। এই বৈপরীত্যগুলোই কি আইনস্টাইনকে আরও বেশি ইন্টারেস্টিং করে তোলে? আমার তো তাই মনে হয়। একদিকে ওই বিশাল প্রজ্ঞা, অন্যদিকে এত সাধারণ মানবিক ভুল ত্রুটি। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে না, কি প্রশ্ন? যে এই আপাত অসঙ্গতিগুলো, এই ভুলমন বা এই সারল্য, এগুলো কি প্রতিভারই একটা অংশ? নাকি একজন মানুষের মহত্ব আসলে তার সবটা মিলিয়েই, মানে দুর্বলতাগুলো শুদ্ধ? এটা হয়তো আমাদের সবারই একটু ভাবার